করোনাকালে কারখানায় 20,000 শ্রমিক ছাঁটাই, পোশাক শিল্পে উৎকণ্ঠা, মালিকদের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ। করোনার ঝুঁকি এড়িয়ে দায়িত্ব পালনে র্যাব সদস্যদের জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে, বিশেষ সাক্ষাৎকারে জানালেন মহাপরিচালক। মহামারীতেও থেমে নেই অপরাধ, মাস্ক ব্যবহারের সুযোগ নিচ্ছেন অনেকেই, ঠেকাতে বিশেষ পরিকল্পনা নিচ্ছে পুলিশ। সহসা খুলছে না পর্যটন কেন্দ্র, ক্ষতি হাজার কোটি টাকা ছাড়িয়েছে, আর্থিক প্রণোদনা চান খাত সংশ্লিষ্টরা। কৃষ্ণাঙ্গ হত্যায় উত্তাল যুক্তরাষ্ট্রে, কারফিউ ভেঙে বিক্ষোভ, ট্রাম্পের বিরুদ্ধে বিবৃতি সাবেক 4 প্রেসিডেন্টের। এবং 23 অক্টোবর থেকে মাঠে গড়াবে এএফসি কাপ, ডিসেম্বরের মধ্যে ফাইনাল, নিরপেক্ষ ভেন্যুতে গ্রুপ পর্ব আয়োজনের প্রস্তাব বসুন্ধরা কিংসের। করোনা থাবায় বন্দি জীবন, সেলুলয়েডে বন্দি করেছে নির্মাতা সৈয়দ ওহিদুজ্জামান ডায়মন্ড, শুরু হয়েছে শুটিং। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত সকালের সংবাদে, সঙ্গে আছে আমি গালিব ইবনে রিয়াজ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা ভাইরাসের ভয়াল সংকটে সবচেয়ে বড় আঘাত পড়েছে দেশের পোশাক খাতে। এ সময় পোশাক কারখানায় অন্তত 20,000 শ্রমিক ছাঁটাই হয়েছে বলে অভিযোগ করেছেন শ্রমিক নেতারা। তারা বলছেন, বিজিএমইএর ঘোষণায় ছাঁটায় উৎসাহ পাবেন মালিকরা। এদিকে কারখানা ঘুরে দেখা যায় ছাঁটাই আতঙ্কে রয়েছে শ্রমিকেরা। বিশেষজ্ঞরা বলছেন, 40 বছরের শিল্পে কয়েক মাসের বেতন দিতে না পারা মালিকদের এ বড় ব্যর্থতা। সুলতান আহমেদের রিপোর্টে বিস্তারিত। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বিজিএমইএর সভাপতি স্বীকার করলেন, দেশের মোট রপ্তানি আয়ের 85% যে খাত থেকে আসে, সেখানেই পড়তে যাচ্ছে সবচেয়ে বড় আঘাত। এমন ঘোষণায় সাধারণ শ্রমিকদের মধ্যে হতাশা বেড়েছে। তারা বলছেন, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করলেও তার মূল্যায়ন হচ্ছে না। সাভার, গাজীপুর সহ বিভিন্ন এলাকায় বেড়ে চলেছে শ্রমিক ছাঁটাই। অনেক সমস্যায় পড়ে যাবো, কারণ আমাদের সংসারটা আমাদের টাকা দিয়েই চলে। 6 মাস বছর আমরা অন্য কোনো জায়গায় চাকরি পাবো না। ঘোষণা দেওয়া হয় নাই, তাতেই যে পরিমাণ ছাঁটাই হয়েছে, আর ঘোষণা দেওয়ার পরবর্তীতে ছাঁটাই কি পরিমাণ হবে সেটা তো পরিষ্কার বোঝাই যায়। 20,000-এর বেশি হবে ছাঁটাইয়ের পরিমাণ। অনেক কারখানায় বন্ধ হয়ে গেছে অর্ডার, এতে নিথর পড়ে আছে সেলাই মেশিন। আয় কমে গেছে মালিকদের। বিশ্ব পরিস্থিতি স্বাভাবিক না হলে শ্রমিক ধরে রাখা অসম্ভব বলছেন মালিকরা। যে বিজনেসটা যে আছে, এটা কিন্তু আমাদের শ্রমিকদের জন্য এবং আমাদের জন্য। আমি ফেব্রিক কিনি, এটা কার জন্য কিনি? তোমাদের জন্য কিনি। আমি অ্যাক্সেসরিজ কিনি, এটা কার জন্য কিনি? তোমাদের জন্য। এটা দিয়ে কি করা হয়? গার্মেন্টস তৈরি করা হয়। তারপরে এখান থেকে একটা ইনকাম আসে, সেই ইনকাম থেকে ম্যাক্সিমামটা তোমাদের বেতন দেওয়া হয়, অনলি 2 থেকে 3%। এটা মালিক পায়। 80-র দশকের শুরু থেকে বাংলাদেশে পোশাক খাতের যাত্রা শুরু। প্রায় 40 বছরে কর্মসংস্থান হয়েছে প্রায় 50 লাখের। অথচ মাত্র কয়েক মাসের দুর্যোগেই তা ভেঙে পড়বে কেন? এই মুহূর্তে আমাদের সংগ্রামটা টিকে থাকার সংগ্রাম এবং ওনাদেরও ইমেজের সংগ্রাম। এখন এখানে যদি বিপুল পরিমাণে শ্রমিক ছাঁটাই হয় এই অবস্থাতেই, তাহলে কিন্তু সারা দুনিয়া জুড়ে আমাদের ইমেজটা খুব ভালো হবে না। ছোট্ট আয়তনের দেশ হয়েও পোশাক রপ্তানিতে বাংলাদেশ এখন বিশ্বের 2য়তম দেশ। আর যার অন্যতম বড় কারণ দক্ষ হাতের সস্তা শ্রমের শ্রমিক প্রাপ্তি। তবে বর্তমানে ছাঁটাইয়ের যে প্রক্রিয়া চলছে, এভাবে চলতে থাকলে এই দক্ষ শ্রমিকগুলো এই খাত থেকে হারিয়ে যাবে, তাতে পুরো খাত পড়বে মুখ থুবড়ে। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। করোনার ঝুঁকি এড়াতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যদের সুরক্ষায় সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক। নিউজ 24-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে র্যাব মহাপরিচালক জানিয়েছেন, করোনা মোকাবেলায় র্যাব ফোর্সেসকে নিয়ে পরিকল্পনা ও করণীয় বিষয়। র্যাব নিয়ে দ্বিতীয় পর্বের বাকিটা মৌ খন্দকারের রিপোর্টে ছবি তুলেছেন ইশাত সোহেল। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে যেসব পেশার মানুষ সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, র্যাব ফোর্সেস তাদের মধ্যে অন্যতম। বাহিনী প্রধান বলছেন, করোনাকালেও বিপদে র্যাবের দ্বারস্থ হচ্ছেন মানুষ, তাই আসামিদের উপর নজরদারি রাখতে সব সময় সতর্ক রয়েছে এলিট ফোর্স র্যাব। পরিবর্তিত বাস্তবতার চিত্র মাথায় রাখছেন র্যাব প্রধানও। নিউজ 24-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানালেন, অপরাধ নিয়ন্ত্রণে গ্রহণ করা হচ্ছে আরও নতুন পরিকল্পনা। হিউম্যান ট্রাফিকিং এর ঘটনায় যে আসামি গ্রেপ্তার, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের আভিযানিক কার্যক্রম কিন্তু কোনো অংশেই আমরা করি নাই, কারণ আমরা আগে থেকেই
পরিকল্পনা করেছি। পরিকল্পনাটা নেওয়ার কারণে এখন পর্যন্ত আমাদের আভিযানিক কার্যক্রমের যে সফলতায় কোনো ঘাটতি নেই। চাঞ্চল্যকর মামলার বিভিন্ন আসামিদেরকে কিন্তু আমাদের গ্রেপ্তার অভিযান আমাদের পরিচালিত হচ্ছে। পাশাপাশি করোনার ঝুঁকি এড়িয়ে চলতে র্যাব সদস্যদের দায়িত্ব পালনে নেওয়া হচ্ছে ভিন্ন ভিন্ন পদক্ষেপ। একটা সেল গঠন করেছি, যেটা আগেই বলেছি যে আমরা নিয়মিতভাবে এই সেলের মাধ্যমে তথ্য সংগ্রহ করছি এবং বিভিন্ন সিনিয়র অফিসারদের নেতৃত্বে বিভিন্ন টিম কখন কোন হসপিটালে যাবে, কিভাবে তারা ভিজিট করবে, কিভাবে তাদের খোঁজ খবর নেবে এবং তাদের চিকিৎসা ব্যবস্থা সঠিক আছে কিনা, কারো কোনো সমস্যা আছে কিনা, এই জিনিসগুলো তদারকি করবে। র্যাব ফোর্সেসকে আরও বেশি প্রযুক্তি নির্ভর করে তুলতে হবে, এমনটাই প্রত্যাশা র্যাব মহাপরিচালকের। র্যাব তার জন্মলগ্ন থেকেই তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে এবং অপরাধীদের গ্রেপ্তারে সফল ভূমিকা পালন করে আসছে এবং আগামী দিনেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমরা তথ্য প্রযুক্তির আরও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করব। করোনা ঝুঁকিপূর্ণ এই সময়ে যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় র্যাব ফোর্সেস পিছপা হবে না। এই পরিস্থিতিতে এই বাহিনীর সদস্যদের নিজেদের সুরক্ষিত রেখে দায়িত্ব পালন করার আহ্বানও জানান র্যাব মহাপরিচালক। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। করোনা মহামারীতেও থেমে নেই অপরাধ। ভাইরাস থেকে বাঁচার জন্য পড়া মাস্কেরও সুযোগ নিচ্ছে অপরাধীরা, করছে চুরি ও লুটতরাজ, ঘটছে খুনের ঘটনাও। আর পুলিশ বলছে তারা বাড়িয়েছে গোয়েন্দা নজরদারি। এদিকে সামাজিক দূরত্ব রক্ষার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণেও আইন শৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। মৌ খন্দকারের আরেকটি প্রতিবেদন। প্রাণঘাতী করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে, কিন্তু এসবের মধ্যেও অপরাধীরা থেমে নেই। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনায় পাবনা, মৌলভীবাজার, রংপুর ও যশোর থেকে 7 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে পাবনা শহরের দিলালপুর মহল্লার একটি ভাড়া বাসা থেকে স্বামী, স্ত্রী ও সন্তান সহ 3 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে সাইবার ক্রাইমের প্রতি তাদের নজরদারি রয়েছে। সহিংসতা কিছুটা বেড়েছে, পাশাপাশি যেহেতু সবাই অনেকটাই গৃহবন্দী এবং অনলাইনে অনেক তৎপর, তাই সাইবার ক্রাইম কিছুটা বেড়েছে এবং এক্ষেত্রে আমাদের সাইবার মনিটরিং এবং অ্যাক্টিভিটিও আমরা জোরদার করেছি। এদিকে গোয়েন্দা নজরদারির পাশাপাশি প্রযুক্তি ব্যবহার আরও বাড়ানোর পরামর্শ দিয়েছেন অপরাধ বিশ্লেষকরা। অপরাধের আমাদের খুবই একটা স্বাভাবিক অধ্যায় আমাদের জীবনের, দৈনন্দিন জীবনের একটি অংশ। এই কোভিড-19 কারণে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জীবনে এই অপরাধ বা বিচ্যুতিমূলক আচরণ, যেটাকে আমরা বলি, যে আমাদের নর্মস বা ভ্যালুস থেকে আমাদের যে আসলে পশ্চাৎপদিতা বা আমরা যে সরে আসা। কিন্তু এই পরিস্থিতি যদি দীর্ঘদিন ধরে চলে তাহলে বিষয়গুলো নিয়ে আরও গভীরভাবে ভাবতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের অবস্থা এখনও সংকটাপন্ন। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন পরবর্তী 48 ঘন্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই অবস্থায় তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক তার খোঁজ খবর রাখছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। কেবিনে নিয়ে যাব সকালে, সেই মুহূর্তে আজকে সকালে এরকম একটি বিশাল দুর্যোগ ঘটে গেল। এত বড় একটি ব্রেন স্ট্রোক ওনার হলো এবং সঙ্গে সঙ্গেই আমরা দ্রুততম সময়ে ওনাদের সকলের সহযোগিতায় এই অপারেশনটি করা হয়েছে। অনেকটা সংকটাপন্ন যে অবস্থাতে ব্লিডিংটা হয়েছে আর কি। তবে আমরা আমাদের যতদূর চেষ্টা আমাদের সায়েন্টিফিক্যালি আমরা সেটা করছি আর কি। আমরা আশা করি যে কিছুটা হলেও উন্নতি আমরা আশা করছি আর কি। করোনা ভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। শুক্রবার সকাল 7:30টায় গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তার জন্য দোয়া কামনা করা হয়। সেখানে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর জন্য সকলের কাছে দোয়া চাওয়া হয়। গতরাতে তার শ্বাসকষ্ট থাকায় জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর আগে তার স্ত্রী শিরিন হক ও ছেলে বারিশ চৌধুরীও করোনায় আক্রান্ত হন। করোনার প্রভাবে 6 মাসে দেশের পর্যটন খাতে আর্থিক ক্ষতি হয়েছে প্রায় 11,800 কোটি টাকা। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, করোনায় ক্ষতিগ্রস্ত অন্য সব খাতের চেয়ে পর্যটন খাতের ক্ষতি কাটিয়ে উঠতে সময় লাগবে সবচেয়ে বেশি।
এমন পরিস্থিতিতে ট্যুর অপারেটররা সরকারের কাছে আর্থিক সহযোগিতার দাবি তুললেও পর্যটন মন্ত্রণালয়ের সচিব জানালেন এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। এমনকি বাংলাদেশ সবকিছু খুলে দিলেও বিদেশ ভ্রমণে অন্য দেশের নিষেধাজ্ঞা থাকায় পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। বছরের শুরু থেকে করোনার প্রভাবে স্থবির হয়ে পড়ে পুরো বিশ্ব। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বন্ধ হয় জল, স্থল কিংবা আকাশপথ। বিদেশ ভ্রমণের পাশাপাশি বন্ধ হয় দেশীয় পর্যটন কেন্দ্র, ফলে মুখ থুবড়ে পড়ে দেশের পর্যটন খাত। করোনায় পর্যটন খাতে ৬ মাসের ক্ষতির হিসাব করেছে ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, টোয়াব। এর মধ্যে ইনবাউন্ড ট্যুর খাতে ২১১ কোটি টাকা, আউটবাউন্ড ট্যুরে ৪৩১ কোটি টাকা, ডোমেস্টিক ট্যুরে ১২০ কোটি টাকা, এয়ার টিকিটিং খাতে ৪১২ কোটি টাকা, অ্যামিউজমেন্ট পার্ক অ্যান্ড অ্যাট্রাকশনস খাতে ১২৭ কোটি টাকা, হোটেল মোটেল রিসোর্টে ৬৯৭ কোটি টাকা, চাঁদের গাড়িতে ৬ কোটি টাকা ছাড়াও ট্যুর অপারেটরদের অফিস ভাড়া গেছে ২৮০ কোটি টাকা এবং কর্মচারীদের বেতন ভাতা দিতে হয়েছে ৫১০ কোটি টাকা। সব মিলিয়ে আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ১১,৮০০ কোটি টাকা। সরকারের কাছে আমাদের কিছু আবেদন ছিল, প্রণোদনা বাবদ আর্থিক সহায়তা ৫,০০০ কোটি টাকা এবং ১০,০০০ কোটি টাকারও অধিক সহজ এবং দীর্ঘমেয়াদী ঋণের ব্যবস্থা করা। এই ক্ষেত্রকে বাঁচিয়ে রাখার জন্য সরকারি এবং বেসরকারি উদ্যোগে আরও অনেক বেশি উদ্যোক্তাদেরকে এগিয়ে আসতে হবে। ক্ষতিগ্রস্ত ট্যুর অপারেটরদের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগবে বলছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক। পৃথিবীর অন্যান্য দেশগুলো যেখানে বাংলাদেশের বিমান যায়, তারা যদি ওপেন না করে তাহলে আমরা ওপেন করে তো কোনো লাভ হবে না। তারপরেও পর্যটন একটা বড় খাত, সরকার চিন্তা করবে কি করা যায়। এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়। পর্যটন খাতে ক্ষতির পরিমাণ উল্লেখ করে এই খাতকে বাঁচাতে এরই মধ্যে সরকারের কাছে কয়েক দফা সুপারিশ তুলে ধরেছে ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, টোয়াব। করোনার প্রভাবে এরই মধ্যে দেশের পর্যটন খাতে প্রায় ১১,৮০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। এই পরিস্থিতি আরও দীর্ঘায়িত হলে আরও বেশি ক্ষতির আশঙ্কা করছে বেসরকারি ট্যুর অপারেটরগুলো। তারা বলছে এই পরিস্থিতি থেকে আপাতত উত্তরণে বিনা শর্তে এবং স্বল্প সুদে ঋণ প্রদান করতে হবে সরকারকে। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। এবার বাজেট নিয়ে আমাদের নিয়মিত আয়োজন প্রাক বাজেট রিপোর্ট। আসছে বাজেটে অগ্রিম আয়কর কমানো, শিল্পের কাঁচামাল আমদানিতে অগ্রিম কর প্রত্যাহার এবং কর্পোরেট কর হার কমানোর দাবি ব্যবসায়ীদের। কোভিড-19 ধকল কাটিয়ে অর্থনীতি চাঙ্গা করতেই এমন সব প্রস্তাব তাদের। অর্থনীতির স্বার্থেই ব্যবসায়ীদের এসব প্রস্তাবের প্রতিফলনও বাজেটে থাকবে বলে আশা করছেন তারা। তবে বড় শিল্পের বাইরে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত সংকটে, আর তাদের সংকটের সমাধানকেই অগ্রাধিকার দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। নাজিয়া কনার রিপোর্টে বিস্তারিত। করোনার কারণে অংশীজনের সঙ্গে প্রাক বাজেট আলোচনা হয়নি, তবে ওয়েবসাইটে মতামত চেয়েছেন অর্থমন্ত্রী। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই করোনাকালীন সংকটে কিভাবে অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব সেই বিবেচনায় বাজেট প্রস্তাব পাঠায় মন্ত্রণালয়। তাদেরকে পুঁজিবাজারে আসতে হবে। করোনার আঘাতে বিপর্যস্ত অর্থনীতি বাঁচাতে ২০২০-২১ অর্থ বছরের বাজেটে অগ্রিম আয়কর ৫% থেকে হ্রাস করে ৩% করা, শিল্পের কাঁচামাল আমদানিতে অগ্রিম কর প্রত্যাহার এবং কর্পোরেট কর হার কমানোর প্রস্তাব করে এফবিসিসিআই। এআরটি ৫% থেকে কমিয়ে ৩% করা এবং ৩%-এর নিচে যদি কারো হয় ইনকাম, সেক্ষেত্রে রিবেট দেওয়া। কর্পোরেট ট্যাক্স 25-এ নামিয়ে আনতে 3 বছরে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে আগামী 2 বছর করের আওতার বাইরে রাখার প্রস্তাবও করে সংগঠনটি। এছাড়া ব্যক্তি আয়কর ছাড়ের সীমা বাড়ানো, রপ্তানি, কৃষি, উৎপাদনমুখী শিল্পের দিকে নজর দেওয়ার প্রস্তাবও থাকে। এইবারের প্রস্তাবনার ভিতরে আমরা কিছু পদক্ষেপ কিন্তু দীর্ঘমেয়াদী বলেছি, 3 বছরের জন্য। যেরকম আপনার প্রণোদনা লোন যেগুলো আসছে, সেটা কিন্তু প্রথম ধাপ। পরবর্তী ধাপে আমরা অনুরোধ করেছি যে আন্তর্জাতিক ফাইন্যান্সিং অর্গানাইজেশন থেকে 40 বছরে 1% লোন নিয়ে এসএমই খাতে যারা লোন নিবে এই স্টিমুলাসের অংশ হিসেবে, তাদের একটা অংশকে আপনার গ্রান্ট হিসেবে দেওয়া যায়নি কি ওটা বিবেচনা করার জন্য। বিশ্লেষকরা বলছেন এবারের বাজেটে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়া জরুরি।
ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের জন্য যে প্রস্তাবনাগুলো বিভিন্ন রকম ট্যাক্স মওকুফের, সেটাকে আমি স্বাগত জানাই, কিন্তু পাশাপাশি আমি মনে করি বড় উদ্যোক্তাদের ক্ষেত্রে কোন ট্যাক্স কতটা কমানো হবে সেটা চিন্তা ভাবনা করে করতে হবে। শিল্প উৎপাদন ও পণ্যের সরবরাহ ব্যবস্থা ঠিক রেখেই অর্থনীতির গতি ফিরিয়ে আনা সম্ভব বলছেন তারা। নাজিয়া কণা, নিউজ 24, ঢাকা। এবারে যুক্তরাষ্ট্র প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গদের বিক্ষোভে বাধা দেওয়ার অভিযোগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মার্কিন মানবাধিকার সংগঠন দ্য আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন। কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট আন্দোলন থেকে অন্তত 10,000 মানুষ গ্রেপ্তার হয়েছে। এদিকে ফ্লয়েডের হত্যার প্রতিবাদে এই আন্দোলনে সমর্থন জানিয়েছেন মার্কিন সাবেক রাষ্ট্রনায়করাও। নাহিদ জিয়ানের ডেস্ক রিপোর্ট। কৃষ্ণাঙ্গ আমেরিকান জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে চলমান বিক্ষোভে গ্রেপ্তারের সংখ্যা 10,000 ছাড়িয়ে গেছে। গেল 25 মে পুলিশি হেফাজতে ফ্লয়েডের মৃত্যুতে দাবানলের মতো গোটা যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ে এই আন্দোলন। এ অবস্থায় শান্তিপূর্ণ বিক্ষোভে বাধা দেওয়ার অভিযোগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মানবাধিকার সংগঠন দ্য আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন। একই সঙ্গে শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ মোতায়েন করে তা কেন সহিংস করে তোলা হচ্ছে জানতে চেয়ে ট্রাম্পকে চিঠি পাঠিয়েছেন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। ফ্লয়েডের মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট এই বিক্ষোভকে সমর্থন দিয়েছেন মার্কিন সাবেক রাষ্ট্রনায়করাও। সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্রের মানুষের সম অধিকার নিশ্চিতে ভালো মানুষের মতো ভালো প্রশাসন প্রয়োজন। এছাড়া জর্জ ডব্লিউ বুশ বর্ণবাদ বিরোধী এই আন্দোলনের সমর্থন দিয়ে জানান, এখন সবার কথা শোনার সময় হয়েছে। একই সঙ্গে বিল ক্লিনটনও বলেছেন, জর্জ ফ্লয়েডের মতো মৃত্যু কেউ আশা করে না। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের জন্য এখন একটি ঐতিহাসিক টার্নিং পয়েন্ট। জনগণকে নিজের রাগকে সঠিক পথে নিয়ন্ত্রণ ও পরিচালনা করতে হবে। এদিকে জর্জ ফ্লয়েডের হত্যার সঙ্গে জড়িত বরখাস্তকৃত 3 পুলিশ কর্মকর্তাকে $10 লাখ জরিমানায় জামিন মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার কোর্টের প্রথম শুনানিতে তারা হাজিরা দেয় এবং তাদের ওপর আরও বেশ কটি শর্তারোপ করা হয়। আগামী 29 জুন এই হত্যা মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। নাহিদ জিহান, নিউজ 24। সকলের সংবাদের সময় হলো একটি বিরতি নেওয়ার। সঙ্গে থাকুন, ফিরছে একটু পরে। বিরতির পর আবারও স্বাগত সকলের সংবাদে। দেখছেন নিউজ 24। করোনা ভাইরাস মোকাবেলায় বিশ্বজুড়ে চলছে ভ্যাকসিনের পরীক্ষা নিরীক্ষা। এ নিয়ে অনেক দেশেই বেশ খানিকটা এগিয়ে গেছে। এর মধ্যে যুক্তরাজ্য ভিত্তিক ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা ফার্মাসিউটিক্যালস সেপ্টেম্বর নাগাদ 200 কোটি ডোজ ভ্যাকসিন উৎপাদন করতে যাচ্ছে বলে জানিয়েছে। এছাড়া ব্রাজিলেও প্রথমবারের মতো কোভিড ভ্যাকসিনের ক্লিনিক্যাল টেস্ট শুরু করতে যাচ্ছে অ্যাস্ট্রাজেনেকা। এছাড়া চীনের ন্যাশনাল বায়োটেক গ্রুপও তাদের ক্লিনিক্যাল ট্রায়াল শেষ করেছে এবং চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতেই তাদের ভ্যাকসিন বাজারে আসতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কোভিড-19 উপশমে এখনো কোনো সুনির্দিষ্ট ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা না এলেও অনেক দেশ ও ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাদের ক্লিনিক্যাল ট্রায়ালে সফলতার কথা জানিয়েছেন। এরই মধ্যে ব্রিটিশ অ্যাস্ট্রাজেনেকা ফার্মাসিউটিক্যালস সেপ্টেম্বর নাগাদ 200 কোটি ডোজ ভ্যাকসিন উৎপাদনে যাচ্ছে, যার মধ্যে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে 40 কোটি এবং 100 কোটি ডোজ বিতরণ করা হবে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে। এছাড়া দ্রুত হারে ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় ব্রাজিলে প্রথমবারের মতো ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনেকা ফার্মাসিউটিক্যালস। এদিকে চীনের ন্যাশনাল বায়োটেক গ্রুপ ঘোষণা দিয়েছে যে কোভিড-19 নিরাময়ে তাদের দ্বিতীয় দফার পরীক্ষামূলক প্রয়োগও শেষ হয়েছে। 2000 মানুষের উপর ভ্যাকসিনের সফল পরীক্ষা চালানোর পর চলতি বছরের শেষ বা আগামী বছরের শুরুতে তাদের ভ্যাকসিন বাজারে আসতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছে চীনের ন্যাশনাল ফার্মাসিউটিক্যালস গ্রুপ সিনোফার্ম। অন্যদিকে যুক্তরাজ্যের উদ্যোগে আয়োজিত বিশ্ব ভ্যাকসিন সম্মেলনে বিশ্বের 30 কোটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং কোভিড-19 মোকাবেলায় সহায়তার জন্য $880 কোটি তহবিলের প্রতিশ্রুতি এসেছে। বৃহস্পতিবার আয়োজিত এই ভার্চুয়াল সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন একথা জানান। নাহিদ জিহান, নিউজ 24। চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের।
এই অবস্থায় গেল সোমবার থেকে রেলওয়ে ও হলি ক্রিসেন্ট হাসপাতালে করোনা রোগী ভর্তি করা হয়েছে। তবে এই হাসপাতাল দুটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন না পাওয়ায় অর্থ সংকট সহ নানা জটিলতার সৃষ্টি হয়েছে। ননবরে অজয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে বিআইটিআইডি, আন্দরকিল্লা জেনারেল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। তবে এসব হাসপাতালে শয্যা সংকট দেখা দেয় গেল সোমবার থেকে হলি ক্রিসেন্ট ও রেলওয়ে বক্ষ ব্যাধি হাসপাতালে রোগী ভর্তি করা হয়েছে। তবে করোনা চিকিৎসার জন্য এই হাসপাতাল দুটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন না পাওয়ায় তৈরি হয়েছে নানা জটিলতা। মন্ত্রণালয়ের অনুমোদন না পাওয়া পর্যন্ত কবে নাগাদ আমরা পাবো এটা আমরা বলতে পারছি না, এবং এটা যে আদৌ পাওয়া যাবে এটাও কোনো নিশ্চিত নেই। সিভিল সার্জন বলছে, হলি ক্রিসেন্ট হাসপাতালে অর্থ বরাদ্দ দেওয়ার চেষ্টা করা হলেও রেলওয়ে হাসপাতালের অর্থ নিয়ে নানা জটিলতা সৃষ্টি হয়েছে। সরকারি ফান্ডের একটা সীমাবদ্ধতা থাকে এবং যথাসময়ে ফান্ডগুলো ছাড় হয় না। তবে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে, আমরা মন্ত্রণালয়ে কথা বলেছি, হলি ক্রিসেন্ট হাসপাতালের ফান্ড খুব দ্রুত আসবে, ছাড় হবে, আর রেলওয়ে হাসপাতালটা আর একটু দেরি হবে। আর এই সমস্যার দ্রুত সমাধান চান বিএমএ। নিজেরা উদ্যোগ নিয়ে আমাদের মাননীয় মেয়র মহোদয়কে সাথে নিয়ে বিভাগীয় কমিশনার এবং বিএমএর পক্ষ থেকে আমি সভাপতি হিসেবে ছিলাম, আমরা উদ্যোগ নিয়ে কিন্তু এটাও চালু করতে এখন পর্যন্ত এখানে 50 জনের উপরে এখানে রোগী আছে। চট্টগ্রামের 12টি বেসরকারি হাসপাতালকে পর্যায়ক্রমে করোনা চিকিৎসার অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্য অধিদপ্তর। তবে এখনও হাসপাতালগুলো প্রস্তুত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন চিকিৎসক নেতা। 2 মাস পেরিয়ে গেলেও এই 12টি হাসপাতালের কোথাও একজন কোভিড রোগীও স্বাস্থ্যসেবা পাননি। কেন পাননি? কারণ চট্টগ্রামের প্রশাসন তাদেরকে বাধ্য করেননি এই ক্লিনিকগুলোকে প্রস্তুত করার জন্য। চট্টগ্রামে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় 3 এপ্রিল। বৃহস্পতিবার পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে 3735 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল। উন্নয়ন বাজেটে প্রতি বছর উল্লেখযোগ্য অর্থের যোগান আসে এই বন্দরের রাজস্ব আয় থেকে। বেনাপোল বন্দর নিয়ে আমদানি রপ্তানিও বেড়েছে আগের তুলনায় অনেক, কিন্তু সেই তুলনায় বাড়েনি সুযোগ সুবিধা। অবকাঠামোগত সমস্যার কারণে ব্যাহত হচ্ছে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম, রয়েছে জনবলের সংকটও। এবারে বাজেটে তাই এসব সংকট মোকাবেলায় বেনাপোলের জন্য পর্যাপ্ত বরাদ্দ চান সংশ্লিষ্টরা। রিপন হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের সিংহভাগ গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ সহ বিভিন্ন শিল্প কলকারখানার কাঁচামাল আমদানি হয় বেনাপোল বন্দর দিয়ে। 2019-20 অর্থ বছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় 6028 কোটি 34 লক্ষ টাকা। তবে এখন পর্যন্ত পর্যাপ্ত সুযোগ সুবিধা বাড়েনি এ বন্দর। অভিযোগ আছে, অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় আমদানিকৃত পণ্য থাকে খোলা আকাশের নিচে, ফলে রোদ বৃষ্টিতে অনেক পণ্য নষ্ট হয়ে যায়। রয়েছে ক্রেন ও যানজট সমস্যা, এতে ক্ষতি হয় ব্যবসায়ীদের। তাই এবারের বাজেটে এখানে পর্যাপ্ত বরাদ্দ ও তার সঠিক বাস্তবায়ন চান ব্যবসায়ীরা। সরকার এই বাজেটে আরো বেশি করে যশোর বেনাপোল বন্দরের দিকে নজর দেবেন। টোটাল বেনাপোল পোর্টটাকে একেবারে সেপারেট বন্দর কর্তৃপক্ষ করে এর অবকাঠামো পুরো চেঞ্জ করার দরকার। ব্যবসায়ী নেতারা বলছেন, বেনাপোল বন্দর থেকে সরকার প্রতি বছর যে রাজস্ব আয় করে থাকে তার একটা অংশ যদি এই বন্দরের উন্নয়নে ব্যয় করা হয় তাহলে পাল্টে যাবে বন্দরের চেহারা। আসন্ন বাজেটে স্পেশাল বাজেট দিয়ে আমাদের বেনাপোল স্থলবন্দরকে অবকাঠামো আরো সুন্দর করতে পারলে আমাদের সরকারের আরো বেশি রাজস্ব আহরণ হবে। প্রশাসনিক সংকটের কথা তুলে ধরে বন্দরে নীতিমালা করার দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা। প্রশাসনিক সংকট এবং ইনসাফিসিয়েন্ট ডেভেলপমেন্টের কারণে আমরা বারবার, আজকে যদি আমরা 800 গাড়ি নিতে পারতাম তাহলে এই সিন্ডিকেট, বনগা সিন্ডিকেট আমরা আগেই ভেঙে ফেলতে পারতাম। এই জন্য আর বিলম্ব না করে আগামী বাজেটে প্রাইভেট আইসিটির নীতিমালা করতে হবে। দেশের স্থলপথে যে পণ্য আমদানি রপ্তানি হয় তার 65% হয় বেনাপোল স্থলবন্দর দিয়ে। তাই এবারের বাজেটে এ বন্দরের উন্নয়নে পর্যাপ্ত বরাদ্দের বিষয়টি গুরুত্ব পাবে এমন প্রত্যাশা বন্দর ব্যবহারকারীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বর্ষার আগেই জামালপুরের যমুনা নদীতে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। গেল কয়েকদিনের ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে খোলাবাড়ি ও চর মাগরিহাট গ্রামের অর্ধশতাধিক ঘরবাড়ি, স্কুল, মাদ্রাসা, ব্যবসা প্রতিষ্ঠান সহ বহু স্থাপনা। হুমকির মুখে পড়েছে বাহাদুরাবাদ নৌ থানা ও খোলাবাড়ি বাজার সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। তবে নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
তানভীর আজাদ মামুনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জামালপুরে যমুনা নদীতে হঠাৎ করে পানি বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভাঙন। এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নের খোলাবাড়ি ও চরমাগুড়িহাট গ্রামের অর্ধশতাধিক ঘরবাড়ি। নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবারের আবাসস্থল। খোলাবাড়ি, গুচ্ছগ্রাম, সরকারি বেসরকারি স্কুল, মাদ্রাসা সহ অন্তত ২৫টি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান। স্থানীয়দের অভিযোগ, ভাঙন রোধে স্থায়ী কোনো উদ্যোগ অল্প দিনের মধ্যে না নিলে নবনির্মিত বাহাদুরাবাদ নৌথানা, খোলাবাড়ি বাজার সহ পুরো ইউনিয়নই নদী গর্ভে বিলীন হয়ে যাবে। থাকার মতো কোনো জায়গা নাই, পড়ার জমিনে এখন বসবাস করতেছি। স্থায়ীভাবে যেন আমরা একটা পাইলিং চাই, আমাদের সরকারের কাছে দাবি। যমুনা নদী আমাদের বাড়ি ঘর সবকিছুই বিলীন করে নিয়ে গেছে। এখন নাই বলতে কিছুই নেই আমাদের, আমরা এখন কামা দেখাই। সংশ্লিষ্টরা জানান, ভাঙ্গন এলাকায় অস্থায়ীভাবে জিও ব্যাগ ফেলা হচ্ছে। স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জন্য একটি প্রকল্প অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। দেওয়ানগঞ্জ উপজেলার খোলাবাড়ির চর এবং তৎসংলগ্ন এলাকায় নদী ভাঙন রোধে আমরা প্রায় ৩০০ মিটার দৈর্ঘ্যে জিও ব্যাগ ডাম্পিং আমরা শুরু করেছি। আর এর পাশাপাশি আমরা এই এলাকায় স্থায়ী নদীতে সংরক্ষণ কাজের জন্য একটি প্রকল্প প্রণয়ন করছি। যমুনা নদীর ভাঙন রোধে দ্রুতই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার, এমন প্রত্যাশা ভাঙন কবলিতদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঘূর্ণিঝড় আম্পান ও কয়েক দফা বৃষ্টিতে পাবনার চাটমোহরের বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে কয়েকশো বিঘা জমির পাকা ধান। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এ অঞ্চলের কৃষকরা। কৃষকদের অভিযোগ, বিলের মধ্যে সড়ক ও ব্রিজ না থাকায় ধান কেটে বাড়ি নিতেও দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। আহমেদুল হক রানার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বিস্তীর্ণ মাঠে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা, আর পানিতে তলিয়ে আছে বোরো ধান। এই একটি ফসলে বছরের অর্ধেক সময়ের খাদ্যের সংস্থান হয় এ অঞ্চলের মানুষের। সময় মতো দ্রুত ধান কাটতে না পেরে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। চোখের সামনে পানিতে পচে নষ্ট হচ্ছে স্বপ্নের ধান। এ চিত্র পাবনার চাটমোহর উপজেলার চলনবিল অংশের ধুলাউড়ি জোরদহ মাঠের। এই মাঠের ১০০ হেক্টর জমিতে বোরো ধান নিয়ে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষকরা। অতিরিক্ত বৃষ্টির কারণে ধান ডুবে নষ্ট হয়ে গেছে। দোয়াকার আপনার বিলে ধান লাগানি আছে, এক হাত পানি ধানের পর। কৃষকরা জানান, বেশিরভাগ জমিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, তাই চিটা লাগার ভয়ে কোনো মতে ঘরে তোলার জন্য প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। ধান কাটলেও বিলের মধ্যে সড়ক ও ব্রিজ না থাকায় বাড়িতে নিতে পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ। জলাবদ্ধতার কারণে ধান আনতে পারতেছি না, কাটতে পারতেছি না, লেবারের সংকট। একটা রাস্তা চাই, যে রাস্তার মাধ্যমে আমরা কৃষকরা সারা চড়ার ধান উঠাতে পারবো। সংশ্লিষ্টরা জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির কাজ চলছে। সরকারি সহায়তা পেলে তাদেরকে দেওয়া হবে। ৩০/৪/২০২০ তারিখে আমরা এটা সরজমিনে পরিদর্শন করেছি। আর এটার পরবর্তী যে স্টেপ থাকবে, এটা আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা আইন শৃঙ্খলা প্রশাসনের যা কর্মকর্তা রয়েছেন, তারা এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবেন। কৃষকদের দুর্ভোগের কথা চিন্তা করে দ্রুত প্রাথমিকভাবে একটি সড়ক নির্মাণ করার প্রক্রিয়া চলছে বলে জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। ব্যাগ এবং খোয়া দিয়ে আমি আপাতত পানির ব্যবস্থা করে দেবো, যাতে কৃষক তার ধান তার এলাকায় নিয়ে আসতে পারে, এবং ইনশাল্লাহ বর্ষার পরে ওখানে আমি একটা ব্রিজ করে দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে সাবমার্সিবল সড়ক ও ব্রিজ নির্মাণ করে দেওয়া হবে বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। একসময় শতাধিক শিক্ষার্থী নিয়ে চলতে থাকা স্কুলে এখন শিক্ষার্থী হাতে গোনা। মুরগির খামারের দুর্গন্ধে স্কুলের পাশে যাদের বাড়ি, সেই শিক্ষার্থীরাও পড়াশোনা করে দূরের স্কুলে। এ নিয়ে যারা প্রতিবাদ করেছেন তাদেরই নির্যাতন করেছে পুলিশ। রাজশাহী থেকে কাজী সাহেদের প্রতিবেদন। ব্রিটিশ আমলে চালু হওয়া স্কুলটিতে শিক্ষার্থী ছিল শতাধিক। এই স্কুলের শিক্ষার্থীরা উচ্চশিক্ষা নিয়ে অবদান রাখছেন দেশে বিদেশে, কিন্তু হালে শিক্ষার্থী নেমেছে হাতে গোনা। আশেপাশে গড়ে তোলা মুরগির খামারের কারণে স্কুলে যেতে চায় না শিক্ষার্থীরা। দুর্গন্ধে টেকা দেয় শ্রেণীকক্ষে। তাই পুঠিয়ার গন্ডগোহালী স্কুলের পাশে বাড়ি হলেও অনেকে পড়াশোনা করে দূরের স্কুলে। বাড়ির দুই পাশে আমাদের খামার আছে, খামারের ছোট যে মাছির অত্যাচারে আমরা থাকতে পারি না। আমার মেয়ে উপজেলা ফার্স্ট হয়েছে, এখানে খামারের দুর্গন্ধের জন্য আমরা এখানে পড়াইনি।
এলাকাবাসী এ নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, কিন্তু ফল হয়েছে উল্টো। পুলিশের নির্যাতনের শিকার হয়েছেন কেউ কেউ, এখনো দেয়া হচ্ছে হুমকি। এ নিয়ে উচ্চ আদালতে মামলার পরিকল্পনা করছেন স্কুলটির সাবেক শিক্ষার্থী। বললেন যে একটা সই করাও, গণপিটিশন সই লাও, আমি এর শেষ দেখবো। সই স্বাক্ষর কমপ্লিটের মধ্যেই 2 দিন পরে এসে আমাকে পুলিশ একদম সরাসরি আমার বাসার মধ্যে ঢুকি আমাকে একটা গণপিটানের মতন মারধর করলো। আমি এই গ্রামেরই এই স্কুলেরই প্রাক্তন ছাত্র, তো আমার অবশ্যই এটা নিয়ে অনেক ইমোশন রয়েছে। এইভাবে যে বাস করা সম্ভব মাছির সঙ্গে, দুর্গন্ধের সঙ্গে, এটা আসলে না দেখলে বোঝানো সম্ভব না। পুঠিয়া থানার ওসি অবশ্য দাবি করেছেন পুলিশ কাউকে মারধর করেনি, তার কাছে এমন অভিযোগ নিয়েও যাননি কেউ। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, এ নিয়ে অভিযোগ হয়েছে, সভাতে আলোচনাও করেছেন। না, কোনো পিটিশন কেউ করে না, এই ধরনের কোনো ঘটনাও নয়। কমপ্লেন আসছিল, আমাকে মেয়র সাহেব কমপ্লেন করেছিল, আমাদের মিটিং গুলোতে আলোচনা হচ্ছিল, পরিবেশ বান্ধব যদি করা যায় এবং তাদের যে পেপার সবকিছু আপডেট করতে বলেছিলেন। দুর্গন্ধ থেকে মুক্তি পেতে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে, এমন প্রত্যাশা এলাকাবাসীর। কাজী সাহেদ, নিউজ 24, রাজশাহী। সকলের সংবাদের সময় হলো আরো একটি বিরতির, সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরে। আবারও স্বাগত সকালের সংবাদে, দেখছেন নিউজ 24। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। হঠাৎ করে রাজধানীর বাজারগুলোতে বেশিরভাগ সবজির দাম বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, ঈদের পরে রাজধানীতে মানুষ বেড়েছে, বৃষ্টিতে সবজির সরবরাহ কমলেও চাহিদা বেড়েছে। এদিকে বিভিন্ন বাজারে একই পণ্যের ভিন্ন ভিন্ন দাম দেখা গেছে। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। শুক্রবার রাজধানীর মিরপুর কাঁচা বাজারে কাঁচা মরিচের দাম কেজিতে বেড়েছে 10 থেকে 15 টাকা। এছাড়া পটল, বরবটি, ঢেঁড়স, দুন্দল, ঝিঙে, করলা, পেঁপে সহ বেশিরভাগ সবজির দাম কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা। পেঁপের এখন বর্তমানে সিজন ওরকম নাই, এগুলো একটু দাম বাড়তি। তারপর জাংলার পটল আছে, প্রচুর মুখী, এগুলো নতুন সিজনে আসতেছে, এগুলো একটু দাম বাড়তি। বেশি বাড়ছে মানে এখন তো লকডাউন ছাড়িয়ে যায় না, মানুষের একটু চাহিদা বেশি, ঠিক আছে, চারিদিকে মাল সব যাইতেছে, ঠিক আছে, এই জন্য মালটা একটু চাহিদা বেশি, এই জন্য একটু মাল দামের বেশি। ব্যবসায়ীরা জানান, বৃষ্টিতে সবজির ব্যাপক ক্ষতি হওয়ায় দাম কিছুটা বেড়েছে। মেঘ বৃষ্টির কারণে কিছু তরকারির দাম বাইরে গেছে, কিছু আসে না, তরকারি টান তো এই জন্য কেজিতে 10-15 টাকা কেজিতে বাইরে গেছে। এদিকে দাম নিয়ে ক্রেতাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। অন্যগুলো অল্প বেশি একটা বেশি না, এখন অত বেশি না, মোটামুটি কিনার মধ্যেই আছে। লেবুর দামটা একটু কমছে, কিন্তু অন্যান্য জিনিসের দাম একটু বাড়ছে। রাজধানীর এলাকাভিত্তিক বাজারগুলোতে একই পণ্যের ভিন্ন ভিন্ন দাম দেখা গেছে। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। বরিশালের বিভিন্ন বাজারে ইলিশ সহ সব দেশীয় মাছের দাম বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, নদী ও সাগরে নিষেধাজ্ঞা থাকায় বাজারে মাছের সরবরাহ কম। সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকার কারণেই মাছের দর ঊর্ধ্বগতি। ঈদের আগে 1 কেজি ইলিশ 750 থেকে 800 টাকায় বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে 1000 টাকায়। হঠাৎ করে মাছের দর বৃদ্ধিতে বিপাকে পড়েছেন ক্রেতারা। 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত 65 দিন সাগরে মাছ ধরা নিষিদ্ধ। 30 জুন পর্যন্ত অভ্যন্তরীণ নদ নদীতে রয়েছে জাটকা ধরায় নিষেধাজ্ঞা। এ কারণে বরিশালের বাজারে সরবরাহ কমেছে ইলিশ সহ সব ধরনের মাছের। ঈদের আগে 1 কেজির ইলিশ বিক্রি হয়েছে 750 থেকে 800 টাকায়। বর্তমানে 1.5 কেজি সাইজের ইলিশ প্রতি মন বিক্রি হচ্ছে 48,000 টাকায়। 1 কেজি 200 গ্রাম সাইজের প্রতি মন বিক্রি হচ্ছে 45,000 টাকায়। ইলিশের পাশাপাশি বেড়েছে দেশীয় সব মাছের দাম। হঠাৎ করে মাছের এমন দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন ক্রেতারা। শিং মাছ কিনছি 500 টাকা কেজি, আর ইলিশ মাছ কিনছি 650 টাকা কেজি। দাম একটু বেশি। চিংড়ি মাছ কিনছি, অন্য মাছ কেনার চেষ্টা করতে আছে, এখন কিনতে পারি নাই। বিক্রেতা ও আড়তদাররা বলছেন, চাহিদা অনুযায়ী মাছের সরবরাহ কম থাকায় কিছুটা বেড়েছে মাছের দাম। বর্তমান মাছ নাই দেখে দেশি মাছ, এই জন্য একটু দাম একটু বেশি, আমদানি কম বিদায় আর কি মাছের দাম বেশি। সমুদ্র রেলে সাগরে বন্ধ, আর আমাদের লোকাল নদীতে জোপা নাই তো, ডালি জোপা, এই জন্য মাছটা কম। সংশ্লিষ্টরা বলছেন, নদ নদী ও খাল বিলে মাছ পাওয়া যাচ্ছে না, এ কারণেই সব মাছের দাম বেশি। এখন তো 2 মাসে 5 দিনের একটা অভিযান চলে সাগরে, যার ফলে কোনো ফিশিং বোট ঘাটে নাই। লোকাল মাছ আমদানি চাহিদার তুলনায় অনেক কম, এই বিধায় ইলিশ মাছের দাম বেশি।
সাগরে ৬৫ দিনের এবং নদীতে জাটকা ধরার নিষেধাজ্ঞা কেটে গেলে ইলিশ সহ সব মাছের সরবরাহ বাজারে বাড়বে, এমনটাই মনে করেন ব্যবসায়ীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সকলের সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত সকলের সংবাদে, দেখছেন নিউজ 24। এবারে খেলার খবর। প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী 23শে অক্টোবর থেকে আবারও মাঠে গড়াবে এএফসি কাপ। সেক্ষেত্রে এক ভেন্যুতে হবে খেলা, ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে ফাইনাল। এদিকে এএফসি কাপে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করা দল বসুন্ধরা কিংস প্রস্তাব দিয়েছে নিরপেক্ষ ভেন্যুতে গ্রুপ পর্ব আয়োজনের। মাহফুজুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। বসুন্ধরা কিংসের এএফসি কাপের রাজকীয় শুরুর পর করোনায় বন্ধ হয়ে যায় খেলা। আবারও মাঠের ফুটবল শুরু হবে কিনা তা নিয়ে ছিল শঙ্কা। তবে এএফসি কাপ নিয়ে দক্ষিণ এশিয়ার 3 দেশ ভারত, মালদ্বীপ ও বাংলাদেশের ভিডিও কনফারেন্সের পর দূর হয়েছে শঙ্কা। একই সঙ্গে পাওয়া গেল খেলা শুরুর প্রাথমিক দিনক্ষণ। এক ভেন্যুতে হবে গ্রুপ পর্বের সব খেলা। সেক্ষেত্রে অক্টোবরের শেষে খেলা শুরু করার প্রস্তাব এএফসির। 2 সপ্তাহের মধ্যে শেষ করা হবে গ্রুপ পর্বের সব ম্যাচ। সেক্ষেত্রে নিরপেক্ষ ভেন্যুতে খেলার প্রস্তাব দিয়েছে বাংলাদেশের প্রতিনিধি বসুন্ধরা কিংস। নিউট্রাল ভেন্যু কিংবা সেন্ট্রাল ভেন্যু যেটা হলো সেটা অক্টোবর থেকে। এতে যেমন 1 মাস বেশি সময় পাওয়া যাচ্ছে, ঠিক তেমনি করে বিশাল জটিলতা কিন্তু আবাসন ব্যবস্থার যে সমস্যাগুলো, এটা থেকে কিন্তু আমাদের একটা মুক্তি মিলবে বলে আমরা আশা করি। তো আমরা যেটা চেয়েছিলাম, আমার মনে হয় আজকের মিটিংয়ে প্রাথমিকভাবে এএফসি অন্তত এই সিদ্ধান্তে আমার মনে হয় পৌঁছেছে, কারণ অন্য দেশগুলোতে দ্বিমত পোষণ করেনি যে খেলাটা সেন্ট্রালাইজ ভেন্যুতে হওয়ার জন্য। তো এতে আমরা মনে করি যে আমরা প্রস্তুতির জন্য যেমন সুযোগ বেশি পাবো। নতুন সূচিতে নতুনভাবে খেলার অন্তর্ভুক্তির সুযোগ পাচ্ছে ক্লাবগুলো। সেক্ষেত্রে বসুন্ধরা কিংসে আসতে পারে বেশ কিছু পরিবর্তন। আমাদের উইন্ডোটাই বেশি প্রত্যাশা ছিল, কারণ আমাদের কিছু বিদেশি প্লেয়ারের সাথে আমাদের কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে এবং কারোর সাথে সেপ্টেম্বর মাসে শেষ হয়ে যাবে। এই জন্য আমাদের উইন্ডোটা দরকার ছিল। তা আমরা এখন আমাদের মতো করে নতুন প্লেয়ার নিবন্ধন করাতে পারবো, এটা আমাদের জন্য সুবিধা হয়েছে। আর যেটা গ্রুপ স্টেজে আগের মতো রয়ে গেছে ডাবল লিগ, যেটা হোম অ্যান্ড অ্যাওয়ার পরিবর্তে এখন একই ভেন্যুতে হবে। আর নকআউট স্টেজে গিয়ে আগে হোম অ্যান্ড অ্যাওয়ার পরিবর্তে এখন একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বিনোদনের খবর জানিয়ে শেষ করছি এখনকার আয়োজন। বিশ্বজুড়ে আলোচিত করোনা ভাইরাস ইস্যুকে সেলুলয়েডে বন্দী করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নির্মাতা সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড। ছবির নাম কোভিড-19 ইন বাংলাদেশ। এর মধ্যে রাজধানীর বিভিন্ন লোকেশনে শুরু হয়েছে সিনেমার দৃশ্য ধারণ। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। নির্মাতা ওয়াহিদুজ্জামান ডায়মন্ড তার প্রথম ছবি নাচলের রানীতে তুলে ধরেন সাঁওতাল বিদ্রোহের গল্প। এরপর গঙ্গা যাত্রায় বলেন পতিতাদের অধিকার বঞ্চিত হওয়ার কথা। তৃতীয় ছবি অন্তর্ধানে তুলে ধরেন ফারাক্কাবাদে অসম পানি বন্টন আর রোহিঙ্গা সংকট নিয়ে তার চতুর্থ ছবি আছে মুক্তির অপেক্ষায়। এবার তার সিনেমার বিষয়বস্তু করোনা ভাইরাস। এই বিশ্ব মহামারীকে প্রেক্ষাপট করে নির্মাণ করছেন কোভিড-19 ইন বাংলাদেশ। চলচ্চিত্রকার হওয়ার পরেও এই ইতিহাস যদি আমি চলচ্চিত্রের ফ্রেমে লিপিবদ্ধ না করি, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা জবাবদিহিতার জায়গা থেকে যাবে। টোটালটাই থাকে একটা মেসেজ, যেটা দেশে, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এটাকে আমরা ছড়িয়ে দিতে পারি। অদৃশ্য এই অণুজীব অসহায় করেছে পুরো বিশ্ববাসীকে। এই সংক্রমণ কতটা বিপর্যস্ত করেছে মানুষকে, কারা ছিলেন সামনের সারির যোদ্ধা, এই সবই উঠে আসবে এই সিনেমায়। মুভি আরো হবে, আরো অনেকে অনেকভাবে এটাকে মেসেজটা দেওয়ার চেষ্টা করবেন। সেখানে আমাদেরও একটু চেষ্টা যে আমাদের পরবর্তী প্রজন্ম জানুক হোয়াট ওয়াজ কোভিড-19। এই সিনেমার চিত্রনায়ক বাপ্পির বিপরীতে দেখা যাবে অধরা খানকে। এরই মধ্যে শুরু হয়েছে সিনেমাটির দৃশ্য ধারণ। আমাদের লকডাউনের যেই পরিবেশটা সেটা তুলে ধরাটা ইম্পর্টেন্ট ছিল, যেটা আমাদের ডিরেক্টর ডায়মন্ড ভাই আমাদেরকে বুঝিয়েছেন। এরপর আমরা 2 দিন প্রি প্রোডাকশন করেছিল অনলাইনে,
যে আমরা কিভাবে কাজ করতে যাচ্ছি, আমরা কতজন মানুষ নিয়ে কাজ করতে যাব, আর আমরা কতটুকু ডিস্টেন্স মেনটেন করবো, আমাদের সাথে কি কি থাকবে। আজকের সুপার হিরো যাদের কারণে আমরা এখনো সার্ভাইভ করতে পারছি, যারা আসলে নিজেদের সাহসিকতা দিয়ে, নিজেদের সাহস দিয়ে, নিজেদের সবকিছু দিয়ে আমাদেরকে সেফ রাখার চেষ্টা করছেন, এই ছবিটিতে আসলে তাদের প্রাধান্যটাই বেশি। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষে সিনেমাটি মুক্তি দিতে চান নির্মাতা ওয়াহিদুজ্জামান ডায়মন্ড। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। শেষ করব সকালের সংবাদ, জানিয়ে দিব সংবাদ শিরোনামগুলো আরেকবার। করোনাকালে কারখানায় 20,000 শ্রমিক ছাঁটাই, পোশাক শিল্পে উৎকণ্ঠা, মালিকদের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ। করোনার ঝুঁকি এড়িয়ে দায়িত্ব পালনে র্যাব সদস্যদের জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে, বিশেষ সাক্ষাৎকারে জানালেন মহাপরিচালক। মহামারীতেও থেমে নেই অপরাধ, মাস্ক ব্যবহারের সুযোগ নিচ্ছেন অনেকেই, ঠেকাতে বিশেষ পরিকল্পনা নিচ্ছে পুলিশ। সহসা খুলছে না পর্যটন কেন্দ্র, ক্ষতি 1000 কোটি টাকা ছাড়িয়েছে, আর্থিক প্রণোদনা চান খাত সংশ্লিষ্টরা। কৃষ্ণাঙ্গ হত্যায় উত্তাল যুক্তরাষ্ট্রে, কারফিউ ভেঙে বিক্ষোভ, ট্রাম্পের বিরুদ্ধে বিবৃতি সাবেক 4 প্রেসিডেন্টের। 23 অক্টোবর থেকে মাঠে গড়াবে এএফসি কাপ, ডিসেম্বরের মধ্যে ফাইনাল, নিরপেক্ষ ভেন্যুতে গ্রুপ পর্ব আয়োজনের প্রস্তাব বসুন্ধরা কিংসের। এবং করোনার থাবায় বন্দি জীবন, সেলুলয়েডে বন্দি করছেন নির্মাতা সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড, শুরু হয়েছে শুটিং। এই ছিল এখনকার আয়োজন, সঙ্গে যারা ছিলেন ধন্যবাদ সবাইকে।